আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যা মামলার রায়ের তারিখ জানা যাবে ১৩ নভেম্বর। চিফ প্রসিকিউটর অপরাধের প্রমাণ ক্রিস্টাল ক্লিয়ার বললেও নাকচ করেছে আসামিপক্ষ। ইভিএম ও পলাতকদের প্রার্থিতা বাতিলের আরপিওর সংশোধনী উপদেষ্টা পরিষদে অনুমোদন। বিতর্কিতদের নির্বাচনী কার্যক্রম থেকে বিরত রাখার দাবি বিএনপির। কিছু দল এখনও নির্বাচন পেছানোর চেষ্টা করছে, অভিযোগ মির্জা ফখরুলের। প্রধান উপদেষ্টার সাংবিধানিক আদেশ জারির অধিকার নেই, মন্তব্য সালাউদ্দিনের। ৪৭ থেকে ২৫ পর্যন্ত সকল ভুলের জন্য ক্ষমা চাইলেন জামায়াত আমির। এনসিপির ছাত্র সংগঠনের নাম বদলে হল জাতীয় ছাত্র শক্তি। জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা পরিষ্কার হলেই সই করা হবে, জানালেন নেতারা। And gone. Mehdi Hasan Miraj hits the timber as Bangladesh go on to seal an emphatic. অবশেষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। সৌম্য সাইফের ব্যাটিংয়ের পর নাসুম রিশাদের স্পিনে উইন্ডিজকে ১৭৯ রানে উড়িয়ে দিল টাইগাররা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অভিযোগ গঠনের ১০৬ দিনের মধ্যে শেষ হল মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে বিচার কাজ। রায় ঘোষণা কবে জানা যাবে ১৩ নভেম্বর। বিচার কাজের শেষ দিনে ট্রাইব্যুনালে অ্যাটর্নি জেনারেল বলেন, গণহত্যায় জড়িত আসামিদের বিচার না হলে জুলাই শহীদ ও আহতদের সাথে অবিচার করা হবে। আর চিফ প্রসিকিউটর বলেন, পলাতক শেখ হাসিনা সেনাবাহিনীকে উস্কে দিয়ে দেশে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করেছেন। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, সন্দেহাতীতভাবে প্রমাণ হয়নি অভিযোগ, তাই শেখ হাসিনা খালাস পাবেন, আশাবাদী তিনি। ট্রাইব্যুনাল বলছেন, যে কোনো মূল্যে ন্যায় বিচার পাবে দুপক্ষ। আইনশৃঙ্খলা বাহিনী গুলি করছে, মরছে মানুষ, হামলা চালাচ্ছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এমন চিত্র ছিল ২৪ জুলাই আগস্টে। সম্মিলিত এ নৃশংসতায় প্রাণ যায় ১৪০০ মানুষের। ৫ আগস্টের পর জুলাই গণহত্যার বিচার শুরুর প্রক্রিয়া শুরু হয়। ১০ জুলাই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। সেদিনই মামলায় নতুন মোড়। রাজসাক্ষী হন জুলাই গণহত্যার প্রধান ৩ আসামির একজন, সাবেক আইজিপি চৌধুরী মামুন। ঐতিহাসিক এই মামলায় সাক্ষ্য দিয়েছেন জুলাই আগস্টে আহত শহীদ পরিবার, প্রত্যক্ষদর্শী, চিকিৎসক সহ ৫৪ জন সাক্ষী। এছাড়া ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, জুলাই অভ্যুত্থানে অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সাক্ষীরা বর্ণনা করেন জুলাই নৃশংসতা, প্রেক্ষাপট ও আসামিদের ভূমিকা। জুলাই আন্দোলন দমাতে লেথাল ওয়েপন ব্যবহার সহ হত্যার নির্দেশের ফরেনসিক করা নানা কল রেকর্ডিং ট্রাইব্যুনালে উপস্থাপন করে প্রসিকিউশন। অবশেষে বিচার শুরুর আদেশের ১০৬ দিন পর শেষ হল মামলার কার্যক্রম। শেষ দিনে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এই গণহত্যার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত হলে তা হবে ইতিহাসের মাইলফলক। হত্যায় শেখ হাসিনার সুপিরিয়র কমান্ডের সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স তুলে ধরেন তিনি। বলেন, এই গণহত্যার বিচার না হলে জুলাই শহীদ আর আহতদের প্রতি অবিচার করা হবে। We have proved the commission of offense committed by the accused beyond all reasonable doubt. যাদের দিকে আঙ্গুল তোলা হচ্ছে তারা পালিয়ে গেছেন, প্রমাণ হচ্ছে তারা পালিয়ে যেয়ে এখানে শান্ত হননি। এই বিচারকে ব্যাহত করার জন্য তার সর্বোচ্চ অবস্থান ব্যাখ্যা করছেন। ন্যায় বিচার নিশ্চিত করতে না পারলে বাংলাদেশের মানুষ ইতিহাসের আস্থা করে ভীরু কাপুরুষ হয়ে রয়ে যাবে বলেও উল্লেখ করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। এই আসামিদের যদি শাস্তি নিশ্চিত করতে না পারি আমরা, তাহলে এই আসামিদের হাতে বাংলাদেশের অসংখ্য অগণিত মানুষের জীবন বিপন্ন হবে। বাংলাদেশের মানুষ ইতিহাসের আস্থা খুঁড়ে একটি ভীরু কাপুরুষের উপমা হয়ে রয়ে যাবে। আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না পলাতক আসামিরা। সেই সাথে যারা নির্বাচনে অংশ নেবেন তাদের আয় ব্যয়ের হিসেব দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার। বিলুপ্ত হয়েছে ইভিএম, আইনশৃঙ্খলা বাহিনীতে যুক্ত হয়েছে সশস্ত্র বাহিনীকে সন্নিবেশের বিধান। এছাড়া আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে শ্রম আইন অ্যামেন্ডমেন্টের।
বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বৈঠকে শ্রম আইন অ্যামেন্ডমেন্ট ও নির্বাচন সংশ্লিষ্ট আরপিও আইন চূড়ান্তভাবে পাশ হয়েছে। আর দুর্নীতি দমন কমিশন আইন, জুলাই স্মৃতি জাদুঘর আইন ও সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। পরে বৈঠকের বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বা আরপিও সংশোধন আইনে কি যুক্ত হচ্ছে তা তুলে ধরেন আইন উপদেষ্টা। ইভিএম রিলেটেড যে বিধান ছিল সেগুলো বিলুপ্ত করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডেফিনেশন, সেখানে আর্মি, নেভি এবং এয়ারফোর্সকে ইনক্লুড করা হয়েছে। বিভিন্ন মামলাতে পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না, সেটা ইনক্লুড করা হয়েছে। আর যারা ইলেকশন করবেন তাদের এফিডেভিটের মাধ্যমে দেশি বিদেশি সোর্স থেকে যত আয় আছে, সম্পত্তি আছে, সমস্ত কিছুর বিবরণ দিতে হবে। ভোট গণনার সময় কেন্দ্রে গণমাধ্যমের উপস্থিতি নিশ্চিতের বিধানও করা হয়েছে আরপিও সংশোধন আইনে। নো ভোটের একটা বিধান করা হয়েছে। যেই নির্বাচনে একজন প্রার্থী থাকবে, আপনাদের 2014 সনের ভুয়া ইলেকশনের স্মৃতি নিশ্চয় মনে আছে, 153টা না 54টা আসনে একজন প্রার্থী ছিল, সাজানো নির্বাচন ছিল। এই ধরনের নির্বাচন যেন না হয়। একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে তারা না ভোট দিতে পারবে। যদি নির্বাচনী জোট হয়, জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে, যাতে ভোটাররা ক্লিয়ার আইডিয়া পান যে কোন দলের। ভোট কাউন্টিংয়ের জায়গাতে মিডিয়ার প্রেজেন্স, মিডিয়া থাকতে পারবে, সেটার বিধান করা হয়েছে। শ্রম অ্যামেন্ডমেন্ট সংশোধনী আইনে শ্রমিকদের জন্য কি কি সুবিধা থাকছে সেসব বিষয়েও কথা বলেন আইন উপদেষ্টা। লেবারের ডেফিনেশনকে এক্সটেন্ড করা হয়েছে। গৃহ পরিচারক যারা আছেন, নাবিক যারা আছেন, তারাও এখন লেবার হিসাবে লেবার লয়ের প্রোটেকশন পাবেন। ব্ল্যাক লিস্টিংকে অবৈধ ঘোষণা করা হয়েছে। সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিধান করা হয়েছে। যারা নারী শ্রমিক আছেন, ওনাদের মধ্যে যারা প্রসূতি থাকবে তাদের ওয়েলফেয়ার বেনিফিটটা অনেক বাড়ানো হয়েছে। ট্রেড ইউনিয়ন গঠন এবং রেজিস্ট্রেশন অনেক সহজ করা হয়েছে। স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে আবাসিক প্লট বা ফ্ল্যাট হস্তান্তরে সেবা সহজীকরণ সহ বেশ কিছু অধ্যাদেশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। একই সাথে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে দুদক অর্ডিন্যান্সে। এতে কমিশনের সকল অফিসে স্পেশাল কোর্ট বসানোর বিধান রাখা হয়েছে। বাংলাদেশে অবস্থানকালে অন্য দেশে যদি কোনো দুর্নীতি করে সেটার বিচারও দুদকের মাধ্যমে, সেটার তদন্ত দুদকের মাধ্যমে করা যাবে। আর ওইখানে জ্ঞাত আয়ের সংজ্ঞাতে বলা আছে, জ্ঞাত আয় মানে বৈধ আয়। প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত কোনো কর্মকর্তাকে ভোটে দায়িত্ব না দিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছে বিএনপি। সিইসির সাথে বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ ভোটের প্রশ্নে একমত ইসি এবং বিএনপি। পরে বিকেলে সিইসির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত। বলেন, আগামী নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ঘটবে। বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে মঈন খান জানান, গত 15 বছরে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। পূর্বে দায়িত্ব পালনকারী ভোট গ্রহণ কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। 15 বছরে যাদের চরিত্র হনন করেছিল আওয়ামী লীগ স্বৈরাচারী, তারা 15 মাসে যে তারা সব কিছু সংশোধিত হয়ে যাবে, এতটা আশা করা আসলে বাস্তবতা নয়।